আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা করাবো। বিজনেস স্ট্যাটিস্টিক্সের একটি ক্লাস নিচ্ছি। বিজনেস স্ট্যাটিস্টিক্সের আজকে বেশ যে চ্যাপ্টারটা করছি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন আসবেই। পার্ট বি, পার্ট সি, পার্ট এ, প্রত্যেকটা অংশেই এখান থেকে প্রশ্ন হবে। এবং এই চ্যাপ্টারটা যে যে সাবজেক্টে আছে, এই চ্যাপ্টারটা যে যে ডিপার্টমেন্টে আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই। তা আজকে আমি তোমাদেরকে সেন্ট্রাল টেন্ডেন্সির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং প্রাথমিক আলোচনাটা করছি। এখানে প্রথমে যে সেন্ট্রাল টেন্ডেন্সিটা আসলে কী, কেন্দ্রীয় প্রবণতা বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটা আসলে কী। আমরা প্রথম অধ্যায় যখন করেছিলাম ডাটা কালেকশানে কী করছিলাম, তথ্য এলোমেলোভাবে দেওয়া থাকতো। সেই তথ্যগুলোকে আমরা একটা ফ্রিকোয়েন্সি টেবিল বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আমরা গণসংখ্যা সারণীর মাধ্যমে প্রকাশ করতাম। তো গণসংখ্যা সারণী যখন আমরা করতে গিয়েছিলাম তখন ওখানে খেয়াল করেছি যে প্রথম দিকে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোতে ফ্রিকোয়েন্সির পরিমাণটা কম থাকে। আস্তে আস্তে ফ্রিকোয়েন্সির পরিমাণটা বাড়তে বাড়তে মাঝখানের কোনো একটা ক্লাসে বা কোনো একটা শ্রেণীতে মানে ফ্রিকোয়েন্সির পরিমাণটা বেশি হয়, সবচেয়ে বেশি হয়। তারপর আবার ফ্রিকোয়েন্সির পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। এটা আমরা ফ্রিকোয়েন্সি টেবিল যখন তৈরি করেছি ওইখানে আমরা দেখেছি যে শ্রেণীতে বা মাঝখানে যে শ্রেণীতে আমরা ফ্রিকোয়েন্সি পরিমাণটা সর্বোচ্চ পাই, ওই শ্রেণীটা বা ওই ক্লাসটাকেই বলবো আমরা কি, সেন্ট্রাল ক্লাস বা কেন্দ্রীয় শ্রেণী। আর এই কেন্দ্রীয় শ্রেণীর দিকে অন্যান্য কেন্দ্রীয় শ্রেণীতে একটা মান আছে, মাঝখানের যে মান, সেই মানটাকে আমরা বলবো কেন্দ্রীয় মান বা সেন্ট্রাল ভ্যালু। এই সেন্ট্রাল ভ্যালুর দিকে অন্যান্য মানের যাওয়ার যে প্রবণতা বা ঝোঁক, এটাকে বলবো আমরা কি, সেন্ট্রাল টেন্ডেন্সি। এটাকে বলবো আমরা কি, সেন্ট্রাল টেন্ডেন্সি। কেন্দ্রীয় মানের দিকে অন্যান্য মানের যে যাওয়ার যে একটা ঝোঁক বা প্রবণতা, তাকে বলবো আমরা কেন্দ্রীয় প্রবণতা। এখন এই কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের বেশ কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিয়ে আমি আলোচনা করছি। মেথড অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আচ্ছা, সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের পদ্ধতি আছে মোট কয়টা? 5টা। অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন। আচ্ছা, অ্যারিথমেটিক মিন, এই অ্যারিথমেটিক মিনটা আমাদের বের করার সূত্র আছে। এখানে আমাদের চলক আসবে, 3 রকম চলক আছে। আমরা এই 3 চলক, একটা কি সিম্পল সিরিজ বা সাধারণ চলক, একটা আসবে হচ্ছে ডিসকন্টিনিউয়াস সিরিজ বা বিচ্ছিন্ন চলক, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ বা অবিচ্ছিন্ন চলক। এই 3 ধরনের চলকের ক্ষেত্রে আমাদের অ্যারিথমেটিক মিনের সূত্র 3 রকম আছে। তা আমাদেরকে বুঝতে হবে এটা কোন চলক, আগে আমাদের নির্ণয় করতে হবে যে কোন চলকে আমাদের দেওয়া আছে, মানটা দেওয়া আছে বা প্রশ্নটা দেওয়া আছে কোন চলকে, সিম্পল সিরিজ, ডিসকন্টিনিউয়াস সিরিজ না কন্টিনিউয়াস সিরিজ। যে সিরিজটা থাকবে সেই সিরিজের সূত্র আমরা প্রয়োগ করে অ্যারিথমেটিক মিনের পরিমাণটা বের করব। আচ্ছা, আমরা এখন অ্যারিথমেটিক মিনের সূত্রে যাচ্ছি। অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড় নির্ণয়ে প্রথমে আসবে কি, সিম্পল সিরিজের সূত্র হচ্ছে 2টা। সিম্পল সিরিজের মধ্যে আবার সূত্র 2টা, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, একটা কি শর্টকাট মেথড। ডাইরেক্ট মেথড আমাদের অঙ্কে যদি কখনো উল্লেখ করে দেয় যে ডাইরেক্ট মেথডে করো, তাহলে ডাইরেক্ট মেথডই করতে হবে। আর যদি বলে দেয় শর্টকাট মেথডে করো, তাহলে আমাদেরকে শর্টকাট মেথডই করতে হবে। আর উল্লেখ না থাকলে 2 পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি আমরা প্রয়োগ করে অ্যারিথমেটিক মিনের পরিমাণটা বের করতে পারবো। তাহলে দেখো, 1 নম্বরে ডাইরেক্ট মেথড, এক্স বার সমান সমান সামেশন অফ এক্স বাই এন। এক্স বার সমান কী আসবে, সামেশন অফ এক্স বাই এন। এখানে এক্সটা হচ্ছে ভেরিয়েবল আর এনটা হচ্ছে নাম্বার অফ ডাটা, মানে তথ্যের সংখ্যা। আর শর্টকাট মেথডের সূত্র কী আসবে, এক্স বার সমান সমান এ প্লাস সামেশন অফ ডি বাই এন, এখানে এটা হচ্ছে অ্যাজিউমড মিন বা অনুমিত গড়, বা একটা গড় মাঝখানে ধরে নিতে হয়, একটা মান ধরে নিতে হয় যেটার মান হচ্ছে এ। এখন মাঝামাঝি যে কোনো একটা মানকে ধরলে সবচেয়ে ভালো হয়, আমরা মাঝামাঝি মানকে এ ধরে নিব। এখন এ থেকে অন্যান্য মান, মানে এক্সের মান অন্যান্য মানের যে পার্থক্য, এটাকে বলবো আমরা ডেভিয়েশন বা ডি। তাহলে ডি সমান কী আসবে, ডেভিয়েশন। এটা আসবে কী করে, এক্স মাইনাস এ। অন্যান্য তথ্য থেকে আমরা এ বাদ দিলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের কি, ডি এর মান। আর এন তো আগের মতোই নাম্বার অফ ডাটা। এটা গেল আমাদের কি সিম্পল সিরিজের সূত্র। এবার দেখো সিম্পল সিরিজটা আমরা চিনব কী করে। আমরা যদি চলক চিনতে না পারি তাহলে সূত্র সঠিকভাবে প্রয়োগ করতে পারবো না। এই জন্য আমাদের চলকটাও মনে রাখতে হবে যে এটা কোন চলক, কেমন থাকলে কোন চলক হবে। দেখো নোট, আমরা এখানে বলে দিয়েছি সিম্পল সিরিজটা আসলে কেমন।
সিম্পল সিরিজ শুধু চলক এক্সের মান দেওয়া থাকবে। আমরা সিম্পল সিরিজ চিনব কী করে? শুধুমাত্র এক্সের মান দেওয়া থাকবে, এখানে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না বা গণসংখ্যা দেওয়া থাকবে না, তাহলে এটাকে বলবো কি? সিম্পল সিরিজ। তাহলে সিম্পল সিরিজে শুধু এক্সের মান দেওয়া থাকবে। কেমন করে? এই যে একটা উদাহরণ দিয়েছি, এক্স সমান 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এরকমভাবে এক্স লিখে পাশে মান দেওয়া থাকবে। শুধু মান যখনই দেওয়া থাকবে তখন ধরে নেব এটা কি? এটা হচ্ছে সিম্পল সিরিজের চলক। আচ্ছা, সিম্পল সিরিজ এটাকে বলবো তখন আমরা কি? সিম্পল সিরিজ। আচ্ছা, এখন সিম্পল সিরিজ থাকলে তখন আমরা ওই 1 নম্বরে যে 2টা সূত্র আলোচনা করলাম ওই 2 সূত্র আমাদের অঙ্ক করতে হবে। এবার দেখো ডিসকন্টিনিউয়াস সিরিজ। আচ্ছা, ডিসকন্টিনিউয়াস সিরিজটা আমরা চিনব কী করে? ডিসকন্টিনিউয়াস সিরিজ, ডিসকন্টিনিউয়াস সিরিজটাও একই রকমভাবে আমরা চেনার উপায় আছে এখানে, যে ডিসকন্টিনিউয়াস সিরিজে কী থাকবে? চলক থাকবে, চলকের পাশাপাশি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, চলকে দেওয়া থাকবে এবং পাশাপাশি ফ্রিকোয়েন্সির মানটা দেওয়া থাকবে। আমরা আগে ডিসকন্টিনিউয়াসটা চিনব কী করে এটা আগে দেখি। নোট, ডিসকন্টিনিউয়াস সিরিজ চলক এক্সের মানের পাশাপাশি ফ্রিকোয়েন্সি এর মান দেওয়া থাকবে। কেমন? এই যেরকম এক্সের মান দেওয়া থাকবে 10, 20, 30, 40, 50, 60, 70, পাশাপাশি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে 2, 4, 8, 12, 7, 5, 2, এরকম করে যখনই থাকবে তখনই ধরে নেবে এটা হচ্ছে কি? ডিসকন্টিনিউয়াস সিরিজ। এখন ডিসকন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আমাদের সূত্র কী আসবে? দেখো, ডিসকন্টিনিউয়াস সিরিজ এখানে একই রকমভাবে ডাইরেক্ট মেথড, এক্স বার সমান সমান সামেশন অফ এফ এক্স বাই এন, সামেশন অফ এফ এক্স বাই এন, এক্স বার সমান সামেশন অফ এফ এক্স বাই এন। এফটা কি? এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফটা এখানে কি? এই এফটা হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি। আর এনটা কি? এনটা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। আর নিচে আমরা লিখছি কি? শর্টকাট মেথড, এক্স বার সমান সমান এ প্লাস সামেশন অফ এফ ডি বাই এন। এখানে ডি হচ্ছে ডেভিয়েশন আগের মতোই, এক্স মাইনাস এ, আর এ হচ্ছে অ্যাজিউমড মিন বা অনুমিত গড়। এবার আমরা যাচ্ছি কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রেও আমাদের একই রকমভাবে 2টা সূত্র আছে, ডাইরেক্ট মেথড এবং শর্টকাট মেথড। ডাইরেক্ট মেথডের সূত্র কি? এক্স বার সামেশন অফ এফ এক্স বাই এন, তাহলে সামেশন অফ এফ এক্স বাই এন এটা ডিসকন্টিনিউয়াস সিরিজে যেমন ছিল ঠিক একই রকমভাবে এখানেও আসবে। কন্টিনিউয়াস সিরিজেও ডাইরেক্ট মেথডের সূত্রে কোনো পার্থক্য হয় না। তাহলে এক্স বার সমান সামেশন অফ এফ এক্স বাই এন, এখানে এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এনটা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। আর শর্টকাট মেথডের সূত্র হচ্ছে এক্স বার এ প্লাস সামেশন অফ এফ ডি বাই এন ইন্টু সি। এখানে ডি হচ্ছে ডেভিয়েশন, আর ডেভিয়েশনের এখানে মানটা বের করবো আমরা এমন করে, এক্স মাইনাস এ বাই সি। আর সিটা হচ্ছে কি? সিটা হচ্ছে এখানে ক্লাস ইন্টারভেল, সি হচ্ছে এখানে ক্লাস ইন্টারভেল। আচ্ছা, এখন শর্টকাট আমরা এখন কন্টিনিউয়াস সিরিজটা চিনব কী করে? কন্টিনিউয়াস সিরিজ বা অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক চেনার উপায় হচ্ছে আমরা এখানে লিখে দিয়েছি, কন্টিনিউয়াস সিরিজ বা অবিচ্ছিন্ন চলক ক্লাস ইন্টারভেলের পাশাপাশি ফ্রিকোয়েন্সির মান দেওয়া থাকবে। আমরা চিনব কী করে? ক্লাস ইন্টারভেল দেওয়া থাকবে আর তার পাশাপাশি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। ক্লাস ইন্টারভেল আর পাশাপাশি ফ্রিকোয়েন্সি যখন দেওয়া থাকবে তখনই আমরা ধরে নেব এটা হচ্ছে কি? কন্টিনিউয়াস সিরিজ বা অবিচ্ছিন্ন চলক। যেমন এরকম করে থাকবে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, আর পাশে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে 2, 4, 8, 12, 7, 5, 2, ইচ্ছা মতো আমি আমার মতো ধরে নিয়েছি, এরকমভাবে দেওয়া থাকবে। আচ্ছা, এবার দেখো আমরা অ্যারিথমেটিক মিনের সূত্রগুলো বললাম, আমরা এখন কি করব? মিডিয়ানের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। মিডিয়ান বা মধ্যমা, মিডিয়ানের সূত্র এখানেও একই রকমভাবে সিম্পল সিরিজ, ডিসকন্টিনিউয়াস সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে 3 সিরিজের ক্ষেত্রে 3 রকম সূত্র আসবে। তাহলে দেখো 1 নাম্বার সিম্পল সিরিজ। সিম্পল সিরিজটা আমরা চিনব কী করে? এর আগে আমরা আলোচনা করলাম একটু আগে যে শুধুমাত্র এক্সের মান দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে না। তাহলে আমাদের সিম্পল সিরিজ দেওয়া থাকলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রদত্ত তথ্যগুলোকে প্রথমেই উচ্চক্রম অনুসারে সাজাতে হবে। উচ্চক্রম মানে ছোটোর থেকে বড়োর দিকে সাজাবো, বা অথবা বড়োর থেকে ছোটোর দিকে সাজাবো, তাও হবে। তা আমরা এখানে ছোটো থেকে বড়োর দিকে সাজিয়েই করব। ওই জন্য আমরা লিখেছি প্রদত্ত তথ্যগুলোকে প্রথমে উচ্চক্রম অনুসারে সাজাতে হবে, মানে ছোটো থেকে বড়োর দিকে সাজাতে হবে। এন সমান, তারপরে তথ্যগুলো আমরা গুনে গুনে দেখব এখানে জোড় সংখ্যক তথ্য আছে না বিজোড় সংখ্যক তথ্য আছে, মানে মানগুলো কয়টা জোড় সংখ্যক আছে না বিজোড় সংখ্যক আছে এটা দেখব। যদি এনের মানটা জোড় সংখ্যা হয়, যদি এন জোড় সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি? মিডিয়ানের সূত্র হবে এটা, মিডিয়ান সমান n/2 তম আইটেম প্লাস n/2 প্লাস 1 তম আইটেম, টিএস আইটেম বা তম আইটেম। আচ্ছা, আর ডিভাইড বাই কত আসবে? 2। আচ্ছা, তাহলে কি? যখন এন এর মান জোড় হবে তখন আমাদের সূত্র হবে এটা, n/2 তম আইটেম প্লাস n/2 প্লাস 1 তম আইটেম ডিভাইড বাই 2। আর এন যদি বিজোড় সংখ্যা হয়, এন বিজোড় সংখ্যা হলে সেক্ষেত্রে সূত্র আসবে
মিডিয়ান সমান n/n+1/2, n+1/2। তাহলে n এর মান জোর হলে উপরে এই সূত্রটা আসবে, n/2 তম আইটেম প্লাস n/2 + 1 তম আইটেম ডিভাইড বাই 2। আর n বিজোড় সংখ্যা হলে মিডিয়ান সমান n+1/2 তম আইটেম। এবার দেখো ডিসকন্টিনিউয়াস সিরিজ। ডিসকন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস আমরা চিনব কী করে? ওই যে আগের মতো আমরা এক্সের মান থাকবে আর পাশাপাশি ফ্রিকোয়েন্সির মান দেওয়া থাকবে, তাহলে সেটাকে বলবো কি? ডিসকন্টিনিউয়াস সিরিজ। তাহলে ডিসকন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা কী করবো? টেবিল করবো, একটা টেবিলে সিএফ বা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে, মানে ক্রমদ্বৈত গণসংখ্যার পরিমাণটা নির্ণয় করতে হবে। সেখানে আমাদের কলাম আসবে এরকম, প্রথমে এক্সের ঘর, এক্সের একটা কলাম আসবে, তারপর ফ্রিকোয়েন্সি একটা কলাম আসবে, তারপর আসবে সিএফ বা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সির একটা কলাম। আমরা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করা হয়ে গেলে তারপরে দেখব এনটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। যদি এনের মানটা জোড় সংখ্যা হয়, মানে ফ্রিকোয়েন্সির যোগফলগুলো যদি জোড় হয়, তাহলে সেক্ষেত্রে মিডিয়ানের সূত্র হবে এটা, মিডিয়ান সমান n/2 টিএইচ আইটেম বা n/2 তম পদ। আর n বিজোড় সংখ্যা হলে, n এর মানটা যদি বিজোড় হয়, তাহলে সেই ক্ষেত্রে সূত্র আসবে মিডিয়ান সমান n+1/2 টিএইচ আইটেম। বিজোড় হলে নিচেরটা এই সূত্র হবে, আর জোড় হলে এই সূত্রটা হবে n/2 তম আইটেম। আচ্ছা, এবার আমরা কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে যাবো। কন্টিনিউয়াস সিরিজটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ কন্টিনিউয়াস সিরিজের অঙ্কটাই বেশি আসে আমাদের। দেখো কন্টিনিউয়াস সিরিজ, প্রথমে আমরা কী করবো? সিএফ নির্ণয় করতে হবে। কন্টিনিউয়াস সিরিজ চিনব কী করে? ক্লাস থাকবে, পাশাপাশি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, তাহলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। তাহলে প্রথমে দেখি কাজটা করব, টেবিল করব, প্রথমে ক্লাস, তারপরে ফ্রিকোয়েন্সি, তারপরে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ। এই সিএফের কলাম করে সিএফ আমরা নির্ণয় করব টেবিলের মাধ্যমে। তারপরে দেখব এন জোড় না বিজোড়। এন জোড় বা বিজোড় যাই হোক, এক্ষেত্রে সূত্র একটাই, মিডিয়ান সমান n/2 টিএইচ আইটেম। আমরা এইখান থেকে এতটুকু সূত্রের মাধ্যমে প্রথমে কি করব? এটা সূত্র প্রয়োগ করে প্রথমে মিডিয়ান ক্লাস কোনটা বা মধ্যমা শ্রেণী কোনটা, সেই মধ্যমা শ্রেণী বা মিডিয়ান ক্লাসটা বের করে নিব। আচ্ছা, তারপরে আমরা নিচের এই সূত্রটা প্রয়োগ করব, মিডিয়ান সমান কী আসবে? মিডিয়ান এমই বা মিডিয়ান সমান এলন প্লাস n/2 মাইনাস পিসিএফ ডিভাইড বাই এফএম ইন্টু সি। এবার এখানে এলনটা কি? এলন হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। আমরা যে মিডিয়ান ক্লাসটা পাবো, সেই মিডিয়ান ক্লাসের নিম্ন সীমা কত, ওটা হচ্ছে এলনের মান। আর এন হচ্ছে কি? টোটাল ফ্রিকোয়েন্সি, সবগুলো ফ্রিকোয়েন্সি যোগ করে যেটা আসবে সেটা কি বলবো? এন। এবার পিসিএফ বা কিউমিউলেটিভ, আমরা পিসিএফ বা এরা কোনটা? পিসিএফটা কি? পিসিএফ হচ্ছে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের যে সিএফ বা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, ওটাকে বলবো আমরা পিসিএফ। আর এফএম, এফএম মানে কি? এফএমটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস যেটা পাবো, সেই মিডিয়ান ক্লাস বরাবর যে ফ্রিকোয়েন্সির মান দেওয়া থাকবে, ওটাই হচ্ছে এফএমের মান। আমার সূত্রের মধ্যে যে মানগুলো দেওয়া আছে, যে চিহ্নগুলো ব্যবহার করছি, এগুলোর কোনটার মান কি এটা ব্যাখ্যা দিচ্ছি। আর সিটা হচ্ছে ক্লাস ইন্টারভেল অফ মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাসের ক্লাস ইন্টারভেলটা হচ্ছে আমরা সি দিয়ে প্রকাশ করবো এখানে। এই ছিল আমাদের মিডিয়ানের সূত্র। এবার আমরা মোড নির্ণয় করতে যে সূত্র লাগবে, সেই মোড নির্ণয়ের সূত্রে যাচ্ছি। মোড মানে কি? প্রচুরক। দেখো মোডটা হচ্ছে, এখানে সূত্র একটাই আমরা ব্যবহার করবো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি বরাবর কন্টিনিউয়াস সিরিজ। তাহলে কন্টিনিউয়াস সিরিজ কি? ওই যে আমাদের ক্লাস দেওয়া থাকবে আর ক্লাসের পাশাপাশি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। ক্লাস আর পাশাপাশি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে তখনই ধরে নেব এটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। তাহলে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আমাদের মোড নির্ণয়ের নিয়ম হচ্ছে, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি বরাবর যে ক্লাস হবে, সেই ক্লাসটাকে আমরা ধরবো কি? মডাল ক্লাস। প্রথমে আমরা মডাল ক্লাসটা কত সেটা ঠিক করে নেব। তো মডাল ক্লাসটা বের করার নিয়ম হচ্ছে, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে যেটা, সেই ক্লাসে বরাবর, সেই ফ্রিকোয়েন্সি বরাবর যে ক্লাস থাকবে, সেই ক্লাসটাকে বলবো আমরা মডাল ক্লাস। তাহলে মোড সমান মোডের সূত্র L1 প্লাস Δ1 বাই Δ1 প্লাস Δ2 ইন্টু সি। এটা হচ্ছে আমাদের কি? মোড নির্ণয়ের সূত্র। এখন L1 Δ1 Δ2 Δ1 Δ2 এবং সি, এগুলো কি? এগুলো সম্পর্কে ব্যাখ্যা করছি। দেখো এখানে আমাদের L1 মানে হচ্ছে লোয়ার লিমিট। L1 মানে কি? L1 হচ্ছে লোয়ার লিমিট অফ মডেল ক্লাস। যে মডেল ক্লাসটা পাবো বা প্রস্তুরক শ্রেণীটা যেটা পাবো, সেই প্রস্তুরক শ্রেণী
বরাবর সেই প্রচুরক শ্রেণীর নিম্নসীমা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এরকম তো একটা ক্লাস থাকবে। তো ওই প্রচুরক শ্রেণী বা মডাল ক্লাসের নিম্নসীমা যেটা থাকবে সেই নিম্নসীমার মানকে ধরবো L1 এর মান। ডেল্টা 1 কি? ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি বিটুইন মডাল ক্লাস অ্যান্ড প্রি মডাল ক্লাস। মানে মডাল ক্লাস মানে প্রচুরক শ্রেণী বরাবর যে ফ্রিকোয়েন্সি থাকবে সেই ফ্রিকোয়েন্সি আর তার আগের ক্লাসের যে ফ্রিকোয়েন্সি, এই দুই ফ্রিকোয়েন্সির পার্থক্যই হচ্ছে ডেল্টা 1। আর ডেল্টা 2 ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি বিটুইন মডাল ক্লাস অ্যান্ড পোস্ট মডাল ক্লাস। মানে প্রচুরক শ্রেণী বরাবর যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সি আর তার পরবর্তী ক্লাসের যে ফ্রিকোয়েন্সি, এইটার যে পার্থক্য এটাকে বলবো আমরা ডেল্টা 2। আর সি হচ্ছে ক্লাস ইন্টারভেল অফ মডাল ক্লাস বরাবর ক্লাস ইন্টারভেল। এবার আমরা ব্যতিক্রম সূত্র প্রয়োগ করব। ব্যতিক্রম মোড নির্ণয়ের একটা ব্যতিক্রম সূত্র আছে। যখন আমরা নর্মাল নিয়মে যে সাধারণ নিয়মে যে সূত্রটা প্রয়োগ করে আমরা করি, ওই নিয়ম যখন হবে না তখন এই ব্যতিক্রম সূত্রটা প্রয়োগ করব। আর কখন আসবে সেটাও বলছি। ব্যতিক্রম সূত্র হচ্ছে এটা, মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এখন এই ব্যতিক্রম সূত্র কখন ব্যবহার করব, ব্যবহারের ক্ষেত্র বলে দিয়েছি। এখানে 1 নম্বর, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি একাধিক হলে। আমরা যে তথ্য দেওয়া থাকবে বা ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া থাকবে, সেই ফ্রিকোয়েন্সি টেবিলের মধ্যে যদি দেখি সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি একাধিক ক্লাস বরাবর দেওয়া আছে, অথবা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি প্রথম ক্লাসেই দেওয়া আছে, অথবা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা সর্বশেষ ক্লাসে দেওয়া আছে, এরকম যখন থাকবে তখনই আমরা কি করব, এই ব্যতিক্রম সূত্রটা মোড নির্ণয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে এই ব্যতিক্রম সূত্র প্রয়োগ করব। 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি একাধিক হলে এটা একটা ক্ষেত্র, আর আরেকটা হচ্ছে প্রথম ক্লাস অথবা সর্বশেষ ক্লাস এর ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ হলে সেক্ষেত্রে আমরা এই ব্যতিক্রম সূত্র ব্যবহার করব। এ দেখো এবার জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড়। এখন জ্যামিতিক গড় নির্ণয়ের সূত্র কি? এই ক্ষেত্রে আমরা সিম্পল, ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস তিনটার ক্ষেত্রে সূত্র আলাদা আসবে। দেখো সিম্পল সিরিজের ক্ষেত্রে আমাদের জিওমেট্রিক মিনের সূত্র হবে এটা, জিএম সমান nth রুট x1 x2 x3 ডট xn। এখানে যতগুলো x এর মান দেওয়া থাকবে তততম রুট হবে। যদি 3টা থাকে তাহলে এখানে লিখব 3। যদি 2টা x থাকে বা 2টা তথ্য দেওয়া থাকে তাহলে 2টাকে গুণ করব আর এখানে 2 রুট দিব, স্কোয়ার রুট। তো স্কোয়ার রুটকে দেখাতে হয় না, এখানে শুধু শুধু রুট ওভার দিব। আর 3টা হলে 3 দিব, 4টা হলে 4 দিব, 5টা থাকলে 5 দিব, 6টা থাকলে এখানে কি লিখব, n এর মান 6 লিখব। অথবা আমরা এভাবে করতে পারবো, জিএম জিওমেট্রিক মিন অ্যান্টি লগ অফ সামেশন অফ লগ এক্স বাই এন। আমরা এই সূত্রের মাধ্যমে কী করব, জিওমেট্রিক মিনের মান নির্ণয় করতে পারবো। সাধারণত তথ্যের সংখ্যা যদি কম থাকে, তথ্যের সংখ্যা কম থাকলে আমরা উপরের সূত্র ব্যবহার করব, আর তথ্যের সংখ্যা বেশি থাকলে আমরা নিচের এই সূত্রটা ব্যবহার করব। আর নিচের সূত্র ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই টেবিল করতে হবে, টেবিলের মাধ্যমে এই সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা, তারপর ডিসকন্টিনিউয়াস অ্যান্ড কন্টিনিউয়াস সিরিজ। দেখো এখানে ডিসকন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস দুটোর ক্ষেত্রে একটাই সূত্র জিওমেট্রিক মিনের। তো জিওমেট্রিক মিন জিএম সমান অ্যান্টি লগ অফ সামেশন অফ এফ লগ এক্স বাই এন। এটা আমরা টেবিলের মাধ্যমে এই মানগুলো বের করে নিয়ে তারপরে এই সূত্রে প্রয়োগ করে সূত্রে মান বসিয়ে দিব, তাহলে শেষ। এবার দেখো হারমোনিক মিন বা তরঙ্গ গড় বা বিপরীত গড়, হারমোনিক মিন। দেখো হারমোনিক মিনটা কী করে আমরা বের করব, সিম্পল সিরিজ। এক্ষেত্রে একই রকমভাবে সিম্পল সিরিজের সূত্র আলাদা আসবে। হারমোনিক মিন সমান কী আসবে, n বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2 প্লাস 1 বাই x3 প্লাস ডট 1 বাই xn। আর উপরে আসবে কি n, এখানে যতগুলো তথ্য থাকবে n এর মান তত হবে। আচ্ছা, অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি সংক্ষেপে, হারমোনিক মিন এই সেম n বাই সামেশন অফ 1 বাই x, সামেশন অফ 1 বাই x। 2 নম্বর, এবার ডিসকন্টিনিউয়াস অ্যান্ড কন্টিনিউয়াস সিরিজ। ডিসকন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস অ্যান্ড কন্টিনিউয়াস সিরিজ এক্ষেত্রে সূত্র আসবে কি, এই সেম n বাই, যেহেতু ডিসকন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, তাহলে আমরা কী করব, n বাই f1 বাই x1 প্লাস f2 বাই x2 প্লাস f3 বাই x3 প্লাস ডট fn বাই xn। এখানে ফ্রিকোয়েন্সি থাকবে এবং পাশাপাশি এক্স এর মানও দেওয়া থাকবে ডিসকন্টিনিউয়াসের ক্ষেত্রে। আর কন্টিনিউয়াস থাকলে সেই ক্ষেত্রে কী করব, এক্স দেওয়া না থাকলেও ক্লাস তো দেওয়া থাকবে, সেই ক্লাসের মিড ভ্যালু যেটা পাবো আমরা বা মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুর মানগুলোই হবে হচ্ছে এক্স এর মান। আর পাশাপাশি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, সেই ফ্রিকোয়েন্সিগুলো লিখবো আমরা উপরে, আর নিচে আসবে এক্স এর মান, f1 বাই x1, f2 বাই x2, f3 বাই x3 প্লাস ডট একই রকমভাবে চলতে থাকবে।
আর এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি, হারমোনিক মিন n বাই সামেশন অফ f বাই n। এবার দেখো কম্বাইন্ড মিন বা সম্মিলিত গড়। কম্বাইন্ড মিন বা সম্মিলিত গড়ের সূত্র হচ্ছে এটা, কম্বাইন্ড মিন এক্স বার সি সমান সমান n1 x বার 1 প্লাস n2 x বার 2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। এখানে দুইটার ক্ষেত্রে আমরা কম্বাইন্ড মিনের এই সূত্র প্রয়োগ করলাম। যদি তিনটা থাকতো তাহলে সেক্ষেত্রে আরও একটা বাড়তো, সেটা কী হতো, প্লাস দিয়ে লিখতাম n3 x বার 3 ডিভাইড বাই n1 প্লাস n2 প্লাস n3। এটাই ছিল আমাদের কম্বাইন্ড মিনের সূত্র। আজকে আমরা সবগুলো সূত্র আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। তোমরা সূত্রগুলো একটু বারবার প্র্যাকটিস করো, সূত্রগুলো খাতায় লিখে নিয়ে বারবার প্র্যাকটিস করে মুখস্থ করলে, কিছু অঙ্ক করলে প্র্যাকটিস করলে আমাদের সূত্র মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সামনের দিন যে ক্লাসটা নিব সেই ক্লাসে আমরা যে সূত্রগুলো আলোচনা করলাম এই সূত্রের উপর ক্লাস নেব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।